সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে দিস ডট নেম, এটা একটা। দেন আমি হাইটটাও প্রিন্ট এখান থেকে, লেটস সে হাইট, the height is, দেন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম, মানে ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম, লেটস সে const p1 is equal to new person, এখান থেকে আমরা নেম এবং হাইটটা পাস করছি। সো নেম দিলাম লেটস সে হানিফ, হাইট দিলাম 5.6, রাইট। সো এখন যদি আমি প্রিন্টটাকে কল করি p1.print, আমি যদি টার্মিনালে যাই, রান টার্মিনাল, নিউ টার্মিনাল, এখান থেকে যদি লিখি নোড ক্লাস 09.js, সো আমাকে নেম এন্ড হাইট শো করতেছে, রাইট। সেগুলো আমরা আগের দিনই দেখছি যে এটা কিভাবে ইউজ করা যায়। এখন দেখেন, এখন আমি যদি আরেকটা ক্লাস বানাই এখান থেকে, ধরেন আমি একটা ক্লাস লিখলাম, এটা হচ্ছে স্টুডেন্ট, রাইট, স্টুডেন্ট। এখন আমি চাচ্ছি যে এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো স্টুডেন্টের ভিতরেও থাকবে, যে যে জিনিসটা লিখছি এই সেম জিনিসটা স্টুডেন্টের মধ্যেও থাকবে। তাহলে আমি কি করতে পারি, কপি করে পেস্ট করতে পারি, তাই না? এটা একটা উপায় হইতে পারে। বাট আমার যদি আরো লাগে, বারবার কি আমি কপি পেস্ট করবো? এটা কি ভালো হবে? এটা তো ভালো হবে না, তাই না? বারবার আমি একই জিনিস লিখতেছি, কোডের সেম জিনিস আমি রিপিট করতেছি, এটা ভালো ওয়ে না। তো এই যে জিনিসটা এড়ানোর জন্য আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশন, যেটাকে অন্য ভাষায় বলা হলো ইনহেরিটেন্স। তো এটা কিভাবে অ্যাপ্লাই হয় একটু দেখেন। ধরেন স্টুডেন্ট লিখছি এখানে, এবার স্টুডেন্টের মধ্যে তো কিছু নাই, ফাঁকা। বাট আমি যদি ওই পার্সনের সাথে স্টুডেন্টকে লিঙ্ক আপ করাতে চাই, মানে রিলেশন করতে, তাহলে আমি এইভাবে লিখতে পারি স্টুডেন্টস এক্সটেন্ডস পার্সন। এক্সটেন্ডস পার্সন মানে হচ্ছে স্টুডেন্ট হইলো পার্সনের একটা সন্তান বা চাইল্ড, এটাকে বলে। এই পার্সনের মধ্যে যেই যেই প্রপার্টি আছে বা যেই যেই মেথড আছে, যেই যেই ভেরিয়েবল, স্টুডেন্ট পেয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, একা একা এটা পেয়ে যাবে স্টুডেন্ট। যেমন ধরেন আমি যদি এখান থেকে আমি যদি ওকে বলি, এখান থেকে আমি স্টুডেন্টের মধ্যে কি নাই, কিছুই নাই, তাই না? বাট আমি যদি এখানে একটা const s1 is equal to new student ক্রিয়েট করি, দেন আমি যদি এখান থেকে এটা পাস করি, হ্যাঁ, দেখেন এখান থেকে যদি আমি লেটস সে এ পাস করলাম আর এখান থেকে 1 পাস করলাম, হ্যাঁ, দেন আমি যদি s1.print কে কল করি, ঠিক আছে, 1, বাট দেখেন স্টুডেন্টের মধ্যে কিন্তু কিচ্ছু নাই। এটা পাইলো কোথেকেও? মানে এটা তো ম্যাচই করার কথা না, স্টুডেন্টের ভিতরে নাই। সো এই যে ব্যাপারটা, এই যে স্টুডেন্টের মধ্যে কিছু নাই, অ্যাকচুয়ালি নাই না, অ্যাকচুয়ালি স্টুডেন্টের ভিতরে এই যে পার্সনের যেই যেই প্রপার্টি ছিল, ওর কনস্ট্রাক্টর যেটা ছিল, এবং ওর যে প্রিন্টের যে অপশনটা ছিল, ওইটা অটোমেটিক্যালি চলে আসছে। তো এই যে কনসেপ্টটা প্যারেন্ট চাইল্ড রিলেশন, এটাকে বলে ইনহেরিটেন্স। হ্যাঁ, কেন এটা কাজে লাগে? আমার বারবার কোড লেখার আর প্রয়োজন নাই, আমি এক্সটেন্স পার্সন লিখলেই কি হবে, ওর যা যা প্রপার্টি ছিল সবগুলো ওর মধ্যে চলে আসবে, এবং আমি চাইলেই কোনো কিছু না লেখার মাধ্যমেও আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি দেখেন s1.print কল করছি, তাই না? s1.print কল করছি, এর মধ্যে কিছু নাই, বাট এর মধ্যে আছে। তো ওই যে উপরের যে প্রিন্টটা ছিল, ও যেটাকে ইনহেরিট করছে ওর প্যারেন্ট থেকে, ওইটা ওর মধ্যে চলে আসছে এবং ওই অনুযায়ী ও কাজ করতেছে। তো এই ইনহেরিটেন্স কনসেপ্টটা মূলত আসছে একটা বংশ পরম্পরায় জিনিসটা মেনটেন করার মাধ্যমে। যেমন ধরেন জিনিসটা এরকম, যেমন আপনি জন্মগ্রহণ করছেন, তো আপনি দেখতে কার মতো? আপনার বাবা মা মিক্স, সাধারণত এরকমই তো হয়, যে আপনার হয়তো বাবার কাছ থেকে চুলের কালারটা পাইছেন, মায়ের কাছ থেকে গায়ের রং পাইছেন, তাই না? তো ওখান থেকে আসে। তো এই যে আসা যে জিনিসটা, এটাকে বলে ইনহেরিট করা, বা অন্য ভাষায় ইনহেরিটেন্স। ঠিক আছে, তো পিতার থেকে বা
মাতার থেকে অথবা প্যারেন্টস থেকে যেই জিনিসটা আমি পাই ওইটা আমি ইনহেরিট করি, রাইট? সেইখানে ওই সেম কনসেপ্টটাই, যে আমি পার্সন হচ্ছে আমার এখানে পিতা, স্টুডেন্ট হচ্ছে এখানে আমার সন্তান। তো ওদের মধ্যে একটা রিলেশন আছে, যার ফলে এখান থেকে ও এখানে অটোমেটিক্যালি গ্র্যাব করছে বা নিয়ে আসছে, ইনহেরিট করে নিয়ে আসছে, এবং ওইটাই আমরা ইউজ করতে পারতেছি। তো এই কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা একটু আমাকে সেটা জানো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে কনস্ট্রাক্টর লিখতেই হয়, একটা ক্লাস থাকলে ওর কনস্ট্রাক্টর থাকে। জাভা আর জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স আছে। হ্যাঁ, জাভার জন্য আলাদা, জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা। আরেকটু বুঝাই দিব, আরেকটু বোঝানো আসলে তেমন কিছু নাই, এটা হচ্ছে ইজি। যেমন এই যে আমি ব্যাপার লিখছি, আমি একটু জুম আউট করি তাহলে তো বুঝতে সুবিধা হবে। জুম ইন হয়ে আছে তো, দেখেন এই যে আমি এটা লিখলাম, কোডটা লিখছি, এখানে পার্সন নামে আমার একটা ক্লাস আছে, স্টুডেন্ট নামে আমার একটা ক্লাস আছে। এখানে এই যে পার্সনটা আছে, পার্সনের যেই যেই জিনিস ওর মধ্যে ছিল, কনস্ট্রাক্টর, প্রিন্ট নামে যে মেথডটা ছিল, এই জিনিসগুলা স্টুডেন্ট ওর মধ্যে নিয়ে আসছে অটোমেটিক্যালি। ঠিক আছে, ওর মধ্যে একা একাই নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? কারণ আমি বলছি স্টুডেন্ট এক্সটেন্ডস। তো স্টুডেন্ট এক্সটেন্ডস মানে হচ্ছে এই পার্সনের মধ্যে যা আছে ও সব স্টুডেন্টের ভিতরে নিয়ে আসবে। আমি কিছু না লিখলে এগুলা এখানে অটোমেটিক্যালি চলে আসছে, যে লেখাগুলো এখানে এক্সটেন্ডস যে লিখছি এইটার ফলে। সো আমি কি করছি দেখেন, আমি প্রথমে এটা লিখছি, তাই না? এটা পার্সনের জন্য। আবার স্টুডেন্টের জন্য আমি লিখছি একটা, দেখেন এই যে স্টুডেন্ট আছে আমার, স্টুডেন্টের জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিছি। এখন দেখেন স্টুডেন্টের মধ্যে তো কিছু নাই, তাই না? বাট অ্যাকচুয়ালি পার্সনের মধ্যে যা আছে স্টুডেন্টের মধ্যে তাই আছে, যার জন্য আমি যখন এটা রান করছি, দেখেন আমি যদি টার্মিনালে যাই, নিউ টার্মিনাল, আমি যদি এটা রান করি class09.js রান করলে দেখবেন যে পার্সনের জন্য ও হানিফ এবং হাইট প্রিন্ট করছে, আবার স্টুডেন্টের জন্য কি করছে, নেম এবং হাইট প্রিন্ট করছে। কেন প্রিন্ট করলো? কারণ ওই যে এক্সটেন্স বলছি, এজন্য কাজ করতেছে। আমি যদি এক্সটেন্স না বলি, দেখেন এক্সটেন্স বললাম না, হ্যাঁ, এবার আমি রান দিই, দেখেন কি হয়। দেখেন একটা ইরর আসছে, দেখছেন কি বলছে? প্রিন্ট ইজ নট এ ফাংশন, s1.print ইজ নট এ ফাংশন, মানে ও প্রিন্টটাকে খুঁজে পাচ্ছে না। কেন? কারণ এবার তো আমি এক্সটেন্স বলি নাই। এক্সটেন্স না বললে কি, ওর মধ্যে তো কিছু নাই, ফাঁকা না, সেই জন্য কিছুই পাচ্ছে না। বাট আমি যদি বলি স্টুডেন্ট এক্সটেন্স পার্সন, এবার আমি যদি আবার রান দিই এটাকে cls, দেন এটা দেখেন এই যে আবার ও কাজ করতেছে, তাই না? এটা হচ্ছে এক্সটেন্সের কাজ, যে স্টুডেন্ট পার্সনের যেই যেই কনস্ট্রাক্টর ছিল, যেই যেই মেথড ছিল, সবগুলাকে ইনহেরিট করছে, ইনহেরিট করে নিজের মধ্যে নিয়ে আসছে। এবার বুঝতে পারছেন? আচ্ছা দেখেন তো, নেটওয়ার্ক তো আমার ঠিক আছে, আমার নেটওয়ার্ক কোনো ইস্যু দেখতে পাচ্ছি না। নেটওয়ার্কের ইস্যু হইলে আমাকে দেখাইতো, যে গুগল এখানে দেখায়। না না, আপনার কোনো ইস্যু হচ্ছে না। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার, ওকে। তাহলে দেখেন, এটা হলো আমাদের ইনহেরিটেন্সের মেইন কনসেপ্টটা। ওকে, এবার আমরা এটাকে একটু মডিফাই করব। কি করব দেখেন, আমরা এটাকে, এখন আমি চাচ্ছি যে আচ্ছা পার্সনের মধ্যে যা আছে তা তো থাকবে স্টুডেন্টের ভিতরে, কিন্তু স্টুডেন্টের নিজস্ব একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে স্টুডেন্টের আইডি এবং সিজিপিএ ধরেন, ঠিক আছে? স্টুডেন্টের নামও থাকবে, হাইটও থাকবে, যেটাও পার্সন থেকে পাইছে। ওকে, বাট আমি চাচ্ছি যে ওর নিজস্ব কিছু ব্যাপার থাকবে, যেটা পার্সন থেকেও আরো স্পেশাল। হ্যাঁ, যে যেমন আমরা, আমাদের কি হয়, আমাদের হচ্ছে নিউ জেনারেশন যারা, ওরা অনেক স্মার্ট হয়, তাই না? আমি চাচ্ছি যে স্টুডেন্ট যেই ক্লাসটা আছে এটা আরো স্মার্ট হোক, এটা আরো সুন্দর মতো কাজ করুক। তার জন্য আমি কি করব দেখেন, আমি এখানে প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টের জন্য আমি একটা কনস্ট্রাক্টর লিখি। নর্মালি দেখেন, কনস্ট্রাক্টর লিখলাম, স্টুডেন্টের কনস্ট্রাক্টর। তো আমিও এখানে লিখলাম যে স্টুডেন্টের জন্য দুইটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক থাকবে, একটা হচ্ছে আইডি
একটা হচ্ছে ধরেন সিজিপিএ দুইটা। ওকে, দেন আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম এটা। দেন আমি লিখলাম যে দিস ডট আইডি ইজ ইকুয়াল টু আইডি, দেন লিখলাম দিস ডট সিজিপিএ ইজ ইকুয়াল টু সিজিপিএ, সিজিপিএ ইজ ইকুয়াল টু সিজিপিএ লিখলাম। ওকে, দেন আমি এখানে নতুন একটা মেথড আমি শো করতেছি, মানে নতুন একটা ফাংশন লিখতেছি, এটার নাম দিলাম শো। শো নামে আমার একটা ফাংশন, এখানে আমি এই দুটাকে প্রিন্ট করলাম। হ্যাঁ, এই দুটাকে প্রিন্ট করি। তো আমি লিখলাম কনসোল ডট লগ, কনসোল ডট লগ, এখানে আমি লিখলাম যে the id is, then এখানে ডলার this dot id, দেন আরেকটা দিলাম যে কনসোল ডট লগ, এখানে দিলাম যে the cgpa is dollar, then bracket, then this dot cgpa দিলাম। হ্যাঁ, সো এবার দেখেন আমি এগুলো মুছে দিই, এগুলো আমার দরকার নাই, কমেন্ট আউট করলাম। এখন আমি নতুন একটা অবজেক্ট বানাবো বা ইনস্ট্যান্স বানাবো। ধরেন বানাইলাম যে কনস st1 বা শুধু st দিলাম, st ইজ ইকুয়াল টু স্টুডেন্ট। ওকে, এবার দেখেন এবার স্টুডেন্টের কি আছে, নিজস্ব কনস্ট্রাক্টর আছে, তাই না? ও এক্সটেন্ডও করছে, আবার ওর কনস্ট্রাক্টরও আছে। তো এখন যদি আমি ওকে এখানে পাস করি 1 আর সিজিপিএ 3.7, এইবার ও এই যে স্টুডেন্টের মধ্যে যে কনস্ট্রাক্টরটা আছে এটা পাবে। হ্যাঁ, কারণ এই যে দেখেন, কারণ এই এক্সটেন্ডেডটা পাবে না, কারণ হচ্ছে আমি স্টুডেন্টের নিজস্ব একটা কনস্ট্রাক্টর বানায় ফেলাইছি। ঠিক আছে, এখনো নিজেরই একটা পরিচয় আছে, এখন আর বাবার পরিচয়ে কোনো কিছু দিতে হবে না, ও নিজেই এখন পরিচয় দিতে পারে। তো এই যে কনস্ট্রাক্টরটা লিখছি এর মাধ্যমে ওর নিজস্ব একটা পরিচয় ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো পরিচয় ক্রিয়েট হওয়ার ফলে এখন আর প্যারেন্টেরটা ওর দরকার নাই, যার জন্য ও এইটা নিজস্ব পরিচয় ইউজ করতেছে, রাইট? সো আমি এখন যদি কল করি st.show, ঠিক আছে, st.show কল করলাম, দেন কি হবে, এখন স্টুডেন্টের মধ্যে যে শোটা আছে এটাও কল হবে এখন। ঠিক আছে, সো কল হওয়ার পরেও কি পাবে, আইডি পাবে আর সিজিপিএ পাবে। দেখেন আমি একটু রান করে দেখাই, এখান থেকে নোড +09, এখানে একটা ইরোড দিচ্ছে, তাই না? সো ইরোডটা আসার একটা কারণ আছে, আমি একটু বলতেছি। সিএলএস দিয়ে আবার একটু রান করে দেখাই, দেখেন আবার ইরোড দিচ্ছে, তাই না? তো ইরোডটা দেওয়ার একটা কারণ হচ্ছে এই যে আমি কোডটা লিখছি, এই কোডটাতে আমি বলছি যে স্টুডেন্ট এক্সটেন্ড করতেছে পার্সনকে, তাই না? তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে কনস্ট্রাক্টরটা আছে এইটাও ওর মধ্যে আসছে, আর ওর নিজস্ব একটা কনস্ট্রাক্টর আছে। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি দুইটা কনস্ট্রাক্টর এরকম হয়ে গেছে, কনস্ট্রাক্টর, দেন এখানে একটা এরকম কনস্ট্রাক্টর চলে আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, যেটা এক্সটেন্ড করার মাধ্যমে আমাদের আসে, এক্সটেন্ডের মাধ্যমে এটা অটোমেটিক্যালি চলে আসে। আবার আমি নিজস্ব একটা লিখছি, তাহলে এটা একটা কনফ্লিক্ট হয়েছে না, যে আগেরটাও আছে নতুনটাও লিখলাম। এখন আমি বলছি যে বাবার পরিচয় ইউজ করতে, নিজেরটা ইউজ করছে, দুইটা ইউজ করতে বলছি। বাট ঝামেলাটা হচ্ছে যে এখানে বাবারটাও আছে নিজেরটাও আছে, বাট ঝামেলাটা হচ্ছে যে এটা কনফ্লিক্ট করতেছে দুইটা। ঠিক আছে, দুইটাকে একসাথে লিখতে হবে আমার, নাইলে এটা কনফ্লিক্ট হবে। তো একসাথে লেখার একটা টেকনিক আছে, হ্যাঁ, যে আমি বাবারটাও ইউজ করব আবার নিজেরটাও ইউজ করব। তো এটার একটা টেকনিক আছে, তো এই টেকনিকটাকে বলে সুপার কিওয়ার্ড দিয়ে ফিক্সিং। ওকে, কিওয়ার্ড দিয়ে কিভাবে ফিক্স করতে এটা একটু জানতে হবে আপনার, নাইলে এই কনফ্লিক্টটা করবে। দেখেন আমি যদি রান দিই, এটা মুছা দিই, আবার দেখাই রান দিয়ে, দেখেন আমি যদি এখানে রান দিই আমাকে ইরোড দিচ্ছে, তাই না? বলতেছে দিস ডট আইডি ইজ ইকুয়াল টু আইডি। তো এই জায়গাটা ঝামেলা করতেছে, মানে হচ্ছে এই যে আগের যে কনস্ট্রাক্টরটা আছে এইটার সাথে এক্সটেন্ড করার ফলে এই কনস্ট্রাক্টরটা কনফ্লিক্ট করতেছে। সো কনফ্লিকশন দূর করতে হলে আমার সুপার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এখন দেখেন সুপার কিওয়ার্ড ইউজ করতে হলে আমাকে এখানে একটা এক্সট্রা পার্ট লিখতে হবে, সেটা হচ্ছে যে এইখানে
এইখানে আমি এই পার্সনের যা যা ছিল ওগুলো আমার এখানে লিখতে হবে আগে। তো পার্সনের ছিল হচ্ছে নেম এবং আরেকটা ছিল হলো হাইট। সো নেম আর হাইটটা আমি এখানে লিখবো। ওকে, নেম আর হাইটটা কোত্থেকে আসছে? ওই যে পার্সন ছিল ওখান থেকে আসছে। এটা আমি কেন লিখলাম? কারণ আমার কনফ্লিক্ট হচ্ছে, কনফ্লিকশনটা দূর করার জন্য আমি এটা লিখতেছি। ঠিক আছে, আমি কনফ্লিকশনটা এখান থেকে দূর করব, যার জন্য আমার এক্সট্রা করে এটা লিখতে হয়েছে। এইবার এই নেম আর হাইট আসছে কোত্থেকে? পার্সন থেকে আসছে। তো এটা বোঝানোর জন্য আমি কি করব, আমি এখানে সুপার লিখবো, দেন এখানে নেম এবং হাইটটাকে পাস করব। এই সুপার নেম হাইট মানে হচ্ছে এই নেম আর হাইটটা আমার পার্সন থেকে আসছে, পার্সনের ক্লাস থেকে আসছে, সুপার মানে হচ্ছে এটা। এবং এই আইডি আর সিজিপি আমার পার্সনের না, আইডি আর সিজিপি হচ্ছে স্টুডেন্টের নিজস্ব একটা প্রপার্টি, নিজস্ব একটা আইডি এবং সিজিপি ওর আছে। ঠিক আছে, সেইটাতে আমাদের সুবিধা কি হলো দেখেন, আমাদের বারবার কইরা দিস ডট নেম ইকুয়াল টু নেম, দিস ডট হাইট ইকুয়াল টু হাইট লেখার প্রয়োজন হইল না। আমরা কি করলাম, পার্সনের যেই প্রপার্টিটা ছিল, যেই কনস্ট্রাক্টর ছিল, যেই হাইট ছিল, সেটা বারবার আমরা ইউজ করতে পারতেছি। এটাকে বলে হচ্ছে রিইউজেবিলিটি বাড়ানো। এটাকে বলে রিইউজেবিলিটি বাড়ানো। কারণ আমরা যখন কোড করি, আমরা যখন অনেকগুলা ক্লাস ইউজ করি, তখন যদি আমি বারবার একই ভেরিয়েবল লিখি, তাহলে আমার কি হবে? তাহলে আমার এক হচ্ছে সমস্যা হবে, মেমোরিতে জায়গা অনেক বেশি খাইতে পারে। আরেক হচ্ছে আমার যেই ধরেন কোড রান করার যে স্পিড, ওই স্পিডটা কমার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই যে ঝামেলাগুলা, এটা অনেক বড় কোড করলে পাওয়া যায়, কারণ প্রত্যেকটা কোডেই টাইম এক্সিকিউশন বাড়তে থাকে। আমি যদি সেম ভেরিয়েবল বারবার ইউজ করতে থাকি আলাদা আলাদা ক্লাসে, এক্সিকিউশন টাইম অনেক সময় বাড়তে থাকে। তো এই যে রিইউজেবিলিটি ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা কোডটাকে অপটিমাইজ করতে পারি, যার জন্য আমি এত ঝামেলা করলাম এতক্ষণ, বুঝছেন? কোড অপটিমাইজেশনের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি সাধারণত। তো এই যে সুপার লেক্সি, এখন কি হলো, নেমার হাইট আসছে পার্সন থেকে, আইডি আসছে আমার নিজস্ব স্টুডেন্ট থেকে, সিজিপিও স্টুডেন্ট থেকে। এইবার আমি শো এর মধ্যে ধরেন সবগুলার একবারে শো করি। ঠিক আছে, তো ধরেন আমি দিলাম যে শো এর মধ্যে আমি সবগুলাকে শো করতেছি। ধরেন এখান থেকে নেম, তাহলে ধরেন লিখলাম দ্য নেম ইজ এখান থেকে ডলার, এখান থেকে ধরেন আমি যদি দিস ডট নেম লিখি, হ্যাঁ এটা কি লজিক্যাল হবে? কি মনে হয়? দিস ডট নেম আসলে এখানে লজিক্যাল হবে না। এর কারণ হচ্ছে এই দিস মানে হচ্ছে ওর নিজের বুঝায় সাধারণত। যেমন দেখেন দিস ডট আইডি আমি লিখছি, এটা মানে হচ্ছে স্টুডেন্টের নিজের বুঝাচ্ছে। দিস ডট সিজিপিএ এটা বুঝাচ্ছে স্টুডেন্টের নিজস্ব, তাই না? তো এখানে তো দিস ডট নেম, নেম তো আর নিজস্ব না, তাই না? তো এখানে একটা কনফ্লিক্ট হওয়ার চান্স আছে। তো আমি এখানে দিস ডট নেম হিসেবে লিখবো না। আমি যে কাজটা করব, আমি হচ্ছে প্রথমে শুধু নেম লিখতেছি। ঠিক আছে, এটাও পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি দিস ডট নেমই লিখি আপাতত, দেখি ও কাজ করে কিনা, নাইলে আমি পরে চেঞ্জ করতে পারবো এটাকে। তো দিস ডট নেম লিখলাম ধরেন, এরপর লিখলাম যে দ্য নেম না লিখে একটা হচ্ছে দ্য হাইট ইজ, দ্য হাইট HIGHT, দ্য হাইট ইজ দিস ডট হাইট, এটা আমি লিখলাম। তো এখন দেখেন আমি যদি এটাকে একটু রান দিই, রান দিলে ঝামেলা করবে, কারণ হচ্ছে আমি জুম আউট করলে বুঝবেন। দেখেন এখান থেকে রান দিলে ঝামেলা করার কারণ হচ্ছে যে আমি এইখানে দিছি 4টা আর এইখানে দিছি 2টা। সেটা একটা মিসম্যাচ না, যে এখানে 4টা আছে আর এইখানে 2টা আছে। তো এই 4 আর 2 মিসম্যাচ করা যাবে না। আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে 4টা এবং 4টা ম্যাচিং করতে হবে। ওকে, সো আমি এখন ম্যাচিং করি। তো দেখেন আমি ধরেন লিখলাম যে প্রথমে নেম দিই, নেম দিলাম
হামিম দিলাম ধরেন, আর হাইট দিলাম 5.8, আইডি দিলাম 1 দিলাম ধরেন, আর সিজিপিএ দিলাম 3.7 দিলাম ধরেন, ঠিক আছে। দেন আমি st.showটাকে কল করতেছি। হ্যাঁ, আমি একটু রান দিই সিএলএস দিয়ে, then এখান থেকে রান দিই, দেখেন ও সবগুলা শো করছে। তার মানে এখানে দিস দেওয়ার ফলেও কাজ করছে। বাট এটা এটা আসলে প্রফেশনাল ওয়ে না। এর কারণ হচ্ছে আমি আগের লাইনগুলো আমি আবার লিখছি এখানে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়ে না। প্রফেশনাল ওয়েটা হচ্ছে এরকম যে আমি একই লাইন বারবার লিখবো না। আমি কি করব, আমি এই যে প্রিন্টটা আছে না, প্রিন্টটাকে এখানে কল করব, ঠিক আছে। এই দুইটা লাইন না লিখে আমি প্রিন্টটাকে এর মধ্যে কল করব। সো আমি কি দিস ডট প্রিন্টকে এখানে কল করি, তাহলে কি হলো, এই দুইটা লাইন চলে আসলো, এবং এই দুইটা আমার আমার এক্সট্রা, এই দুইটা হচ্ছে স্টুডেন্টের নিজস্ব, আর প্রিন্টটা আসছে ওর বাবা মানে পার্সন থেকে। তো দেখেন এখানে কয়েকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নেম আর হাইট আসছে বাবার কাছ থেকে, স্টুডেন্টের নিজস্ব আছে আইডি এবং সিজিপিএ। সো আমি কি করছি, ওই এই বাবার মধ্যে যেগুলো ছিল ওগুলা দিস ডট প্রিন্ট দিয়ে শো করা দিছি, এবং ওর নিজস্ব যেগুলো আছে এগুলা এই হিসাবে আমি শো করা দিছি, ঠিক আছে। এখন দেখেন আমি যদি রান দিই, আবার এটাকে রান দিই, দেখেন সেম আউটপুট আসছে। তার মানে কি একইভাবে কাজ করছে। সুবিধাটা কি হইলো, সুবিধাটা হলো আমি দুইটা লাইন এক্সট্রা লেখার বদলে শুধু শুধু দুইটা লাইন না লিখে আগের যে লাইনটা ছিল ওইটাই রিইউজ করলাম। তাহলে আমার কি হইলো, এটা রিইউজেবিলিটি বাড়াইলো, ঠিক আছে। কোডটা অপটিমাইজ হইলো যাতে করে আমার টাইমও সেভ হবে, স্পেসও সেভ হবে, দুইটাই সেভ হবে, ঠিক আছে। সেইটা হচ্ছে মূলত ইনহেরিটেন্সের মেইন কনসেপ্ট, যে আমি পিতার কাছ থেকে নিয়ে আসা ইউজ করতেছি, আবার নিজেরটাও ইউজ করতেছি, দুইটা একসাথে ইউজ করতেছি। বুঝা গেছে? এটা অনেক ডিপ একটা কনসেপ্ট, বুঝছেন কিনা? কোন পার্টটা বোঝাবো একটু বলেন, এটা অনেক বড় কনসেপ্ট তো। কোন পার্টটা বুঝেন নাই? তাশরিফ আহমেদ, কোন পার্টটা বুঝেন নাই? সুপারের পার্টটা বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, দেখি সুপারের পার্টটা একদমই ইজি, আমি জুম করি। তো দেখেন এখানে সুপার হচ্ছে এরকম, এই যে সুপারটা লিখছি, হ্যাঁ, এই সুপার মানে হচ্ছে আমার এই পার্সনের মধ্যে যেটা আছে ওই ভেরিয়েবল গুলো আমি এখানে ইউজ করব। মানে পার্সনের মধ্যে কি আছে, নেম আর হাইট আছে। সো নেম আর হাইটটাকে আমি এই স্টুডেন্ট কনস্ট্রাক্টরে ইউজ করতে চাচ্ছি। তো এই যে ইউজ করতে চাচ্ছি, তার জন্য আমার কি করতে হবে, আমি এখানে নেম হাইট লিখছি, লেখার পরে আমি কি লিখবো আবার, দিস ডট নেম ইকুয়াল টু নেম এরকম, আর দিস ডট হাইট ইকুয়াল টু হাইট এরকম। এটা লিখলে সমস্যা কি আছে? এটা লিখলে সমস্যা হচ্ছে যে আমি আগেরটা ইউজ করলাম কই, আমি তো নতুন করে আবার লিখলামই, তাই না? তো নিউ করে এটা লেখা হইলো। আমি চাচ্ছি যে নিউ করে আমি এটা লিখবো না, আমার আগে যেটা ছিল ওইটাই আমি আবার ইউজ করতে করতে চাই, ইউজ ওটা করব। আগের কনসেপ্টটাকে আমি ইউজ করতে চাচ্ছি, মানে পার্সনের এটাকে আমি ইউজ করব, এখান থেকে নতুন করে আমি বানাবো না। যার জন্য আমি কি করছি, আমি বলছি যে এই নেম আর হাইটটা আমার অলরেডি পার্সনের ভিতরে আছে, তো আমি এর জন্য সুপার লিখছি। লেখার পর বলছি আচ্ছা পার্সনের মধ্যে আছে হইলো নেম আর হাইট, এই দুইটা। সুপার লেখার মাধ্যমে কি হইলো, এই যে পার্সনের মধ্যে নেম আর হাইট ছিল ওইটাকে আমি কল করে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে আমার কি হইলো, আমার দুইটা লাইন সেভ হইলো না, দুইটা এক্সট্রা লাইন ছিল, লাইনটা সেভ হইলো, এবং আমার ভেরিয়েবল সেভ হইলো, নতুন করে ভেরিয়েবল ক্রিয়েট করতে হইতেছে না। তো আগের ভেরিয়েবলটাকে আমি বারবার ইউজ করতেছি, আগের স্পেসটাকে আমি বারবার ইউজ করতেছি। যেমন আপনাদের বোঝার জন্য আমি একটু আইকা দেখাই, তাহলে হয়তো ভালো হবে। এখান থেকে আমি পেইন্টে যাই, দেখেন আমি যদি, আমার কাছে একটা বড় বক্স আছে, দুইটা বক্স আছে, একটা বক্স আছে এরকম, এটা একটা বক্স আছে, আর এটা আর একটা বক্স আছে, হ্যাঁ, দুইটা বক্স। তো এখানে হচ্ছে ধরেন এটা হচ্ছে পার্সনের বক্স, আর এটা হচ্ছে স্টুডেন্টের বক্স। তো এখন আমি বললাম পার্সনের আছে হইলো নেম আর হাইট,
দুইটা আছে। হ্যাঁ, স্টুডেন্টের আছে হলো 4টা, নেম আছে ওর, হাইট আছে, ঠিক আছে, ওর আর কি আছে ধরেন নেম আছে, হাইট আছে, আর আছে হচ্ছে আইডি আর সিজিপিএ। আইডি আছে, সিজিপিএ আছে। তো অ্যাকচুয়ালি মেমোরিতে যেটা হবে, মেমোরিতে এই পার্সনের জন্য নেমের জন্য একটা বক্স ক্রিয়েট হবে, এই হাইটের জন্য একটা বক্স ক্রিয়েট হবে, তাই না? দুইটা বক্স হবে। তো আমি যদি নেম এ লিখি, এ এখানে বসবে, হাইট যদি 3 লিখি 3 এখানে বসবে, বা হাইট যদি 5 লিখি 5 এখানে বসবে। আবার স্টুডেন্টের জন্য অ্যাকচুয়ালি এখানে 4টা বক্স ক্রিয়েট হইতেছে, তাই না? ধরেন নেম যদি আমি লিখি বি, বি এখানে আসবে, হাইট যদি আমি লিখি 5.5, তো এটা এখানে আসবে, আইডির জন্য আর একটা বক্স, সিজিপি এর জন্য আর একটা বক্স। তো আইডির জন্য ধরেন এটা 1, সিজিপি ধরেন 3.9। তো এই যে বক্স, আমি চাচ্ছি কি যে এই স্টুডেন্টের মধ্যে যে নতুন দুইটা বক্স আছে, এই দুইটা বক্স আমি নতুন করে বানাবো না, আমার আমার জায়গা সেভ করতে হবে। হ্যাঁ, তো আমি কি করব, আমি এখানে বক্স ক্রিয়েট করব না, এই বক্সটা আমার বাদ যাবে, এই বক্সটা আমি মুছা দেব, এটা মুছলাম, এটাও মুছলাম। হ্যাঁ, এখানে আমি নতুন বক্স ক্রিয়েট করব না, আমি আগের যে বক্স আছে ওইটারই খালি করব, ওইটারই বারবার ইউজ করব, ঠিক আছে? তা আমি কি করব, আমি এই যে বক্সটা ছিল এই বক্সটা এই জায়গায় ইউজ করব, আর এই যে বক্সটা ছিল এই বক্সটা এই জায়গায় ইউজ করব। এর জন্য আমি সুপার ইউজ করছি, যাতে করে আমার কি হইলো, আমার মেমোরি সেভ হচ্ছে, জায়গা সেভ হচ্ছে, তাই না? তো আমি কি করব, যখন আমি স্টুডেন্টের নেম লিখবো তখন এই যে বক্সটা আমার এ ছিল এটা বাদ যাবে, এবং নতুন যে নেমটা লিখছি ওইটা ইউজ করব, ঠিক আছে? আবার হাইটের জন্য এটা বাদ যাবে, নতুন যে হাইট আছে ওইটা আমি এখানে ইউজ করব। তো দেখেন আমার কি হলো, আমার বক্স কিন্তু আগে লাগতো 6টা, এবার লাগে কয়টা, 4টা। তো সেভ হয়েছে না অনেকটুক, অনেকটুক সেভ হয়েছে। এখন আমার যদি অনেকগুলো ক্লাস হয়, যেমন আমার ক্লাস আছে 10টা, ঠিক আছে, তো 10টা ক্লাসে যদি আমার 2টা করে বক্স এক্সট্রা লাগে, আমার লাগবে টোটাল 20টা বক্স, তাই না? তো আমি টোটাল 20টা বক্স ইউজ না করে আমি 2টা ইউজ করতেছি, বুঝছেন? তো এই যে আমার 18টা বক্স আমার সেভ হইলো, দেখছেন? বুঝতে পারছেন? এইটা হচ্ছে মূল ইউজ এটার, যে আমি জায়গা সেভ করতেছি, আমার জায়গা কম কম যাতে লাগে, ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করার জন্য আমরা ইনহেরিটেন্স অ্যাপ্লাই করতেছি। এবার বুঝতে পারছেন? ক্লাস ক্রিয়েট করতে সবসময় কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ক্লাস ক্রিয়েট করতে কনস্ট্রাক্টর ইউজ করতে হয়, এটা নিয়ম, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে ক্লাসের সাথে কনস্ট্রাক্টর থাকে, বুঝা গেছে? আর কারো কোনো কোয়েশ্চেন? রেজাল্ট আপনারা পাওয়া যাবেন, জানা দিবে আপনাদের, আপনারা খেয়াল রাখবেন, আপনারা সবসময় মেসেজগুলো চেক করবেন, মেসেজগুলো চেক করেন না দেখে সমস্যা হয়। হ্যাঁ, আপনারা সবাই মেসেজগুলো পড়বেন, আমাদের গ্রুপে যে মেসেজগুলো দেওয়া হয় সাপোর্ট টিমের ওখানে, তো ওই মেসেজগুলো সবাই ঠিক মতো পড়বেন, তাহলে আপনাদের আর কোয়েশ্চেন বেশি থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। এখন এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে কিনা একটু বলবেন। আচ্ছা, এটা ক্লিয়ার থাকলে খুবই ভালো। এটা অনেক ডিপ কনসেপ্ট দেখাইছি, এটা একটু নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। আমি যা দেখাইছি এটা শুধু দেখলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে, তাইলে আপনি অ্যাপ্লিকেশন বুঝতে পারবেন, আপনি আপনার মতো করে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ইরর আসবে, ইরর আসলো, তখন আপনি জিজ্ঞেস করবেন ভাইয়া কেন এটা কেন ইরর আসলো, ঠিক আছে? আপনার মাথায় কোয়েশ্চেন আসতে হবে, এটা কেন ইরর আসলো, তাইলে আপনি কোড শিখতে পারবেন, ঠিক আছে? আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপনি সাপোর্ট টিমে জিজ্ঞেস করবেন যে ভাই আমি তো এইভাবে করছি, আমার একটা ইরর আসছে, কেন আসলো একটু বুঝাই দেন, বা নিজে একটু সার্চ করলেন গুগলে, এই ইররটা আসলো একটু দেখি কেন আসলো। তাও যদি না বুঝেন তখন আমাদের কাছে আসলেন যে ভাইয়া আমি তো এটা বুঝি নাই, বা স্যার আমি তো এটা বুঝি নাই, ইররটা কেন আসলো একটু বুঝাই দিলে ভালো হয়েছে। তাইলে না আপনি কোডিং শিখতে পারবেন, আপনি ইরর না খাইলে তো কোডিং শিখতে পারবেন না, বুঝছেন? কোডিং শিখতে হলে আপনি ইরর খাইতেই হবে, ইরর গিলা খাইয়া ফেলাবেন সব। ওকে, আসেন নতুন কনসেপ্টে আসি এবার। এই কনসেপ্ট ক্লিয়ার মোটামুটি সবার? আচ্ছা, এখন দেখেন, এই যে ক্লাস টাস করছি, ক্লাস টাস মূলত এগুলাই মূলত কাজে লাগে। এখন একটা একটা ছোট্ট ছোট্ট কনসেপ্ট এখানে লেখা যায়, সেটা হচ্ছে দেখেন, আমি যদি এখানে এই যে প্রিন্ট আছে না, এখানে আমি যদি প্রিন্ট লিখি, ঠিক আছে,
শো এর বদলে আমি প্রিন্ট লিখলাম, প্রিন্ট লিখছি, হ্যাঁ শো এর বদলে প্রিন্ট লিখছি, এখানেও আমি শো এর বদলে প্রিন্ট লিখলাম নিচেও। এখন কথা হচ্ছে এটা কি ইরোড দিবে নাকি দিবে না। আমি একই নাম কিন্তু ইউজ করছি, তাই না? এই যে নামটা প্রিন্ট, এই নামটাই আমি এখানে ইউজ করছি এবং এখানে দিস ডট প্রিন্টও লিখছি। তো এই কথা হচ্ছে যে এটা কি কনফ্লিক্ট করবে কি করবে না। আসেন এটা রান দিই, রান দিলেই বুঝবেন এটা কনফ্লিক্ট করে নাকি করে না। এখান থেকে রান দিলাম, দেখেন এটা কনফ্লিক্ট করতেছে, তাই না? কনফ্লিক্ট হয়ে গেছে অলরেডি। তো এই যে কনফ্লিকশন, এটা আমরা যাতে এড়াইতে পারি এটা সবসময় খেয়াল রাখবেন যে সেম নাম দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে নতুন নাম দিয়ে অ্যাপ্লাই করব। তো এখানে শো দিলাম, দেন আমি আবার রান দিই এখান থেকে সিএলএস, চলে আসছে। ওকে, তো এগুলো ছোটখাটো ইরর আসতে পারে, এগুলো খেয়াল রাখবেন কেন আসলো, কোত্থেকে আসলো, নিজে থেকে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো আমাদের ইনহেরিটেন্স মোটামুটি কমপ্লিট। এখন আমরা যে টপিকটা দেখবো সেটার নাম হচ্ছে ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচ দুইটা ব্লক আছে আমাদের। এগুলো আমরা কি কি করি, আমরা বিভিন্ন টাইপের ইরর হ্যান্ডেল করার জন্য এটা ব্যবহার করে থাকি, ট্রাই আর ক্যাচ। হ্যাঁ, সো আমি নতুন একটা ফাইলে করি তাহলে মনে ভালো হয়, ট্রাই ক্যাচ ডট জেএস নাম দিলাম। হ্যাঁ, তো নতুন একটা ফাইল, এখানে আমি ট্রাই ক্যাচ অ্যাপ্লাই করব। তো দেখেন এখন ট্রাই ক্যাচ মূলত কি কাজে লাগে, এটার মূল কাজ হচ্ছে ইরর হ্যান্ডলিং। ইরর হ্যান্ডলিং বলে এটাকে, হ্যান্ডলিং, ইরর হ্যান্ডলিং। ইরর হ্যান্ডলিং কি জিনিস আছেন একটু দেখি। যেমন ধরেন আমি লিখলাম ভুলে লিখলাম, আমি অ্যালার্টের বদলে আমি এ অ্যালার্ট লিখছি ভুলে, ঠিক আছে? তো আমি যদি এটা এবিসি দেই, না তো এখন এটা কি হবে? তো আমি অ্যালার্ট না দিয়ে ইয়া কাজ করি একটা, সেটা হচ্ছে ধরেন কনসোল ডট এল লগ হয়ে গেছে আমার ভুলে। হ্যাঁ, তো আমি একটু রান দিই, দেখেন এই যে এটা আগেরটা চলতেছে। আমি এটার জন্য নতুন একটা টার্মিনাল বানাই। সো নতুন টার্মিনাল বানাই, এখান থেকে এটা কাটা দিই, নতুন একটা বানাই, নিউ টার্মিনাল, এখান থেকে নোড ট্রাইক্যাচ ডট জেএস, ট্রাইক্যাচ ডট জেএস লিখলাম। দেন আমাকেও কি করতেছে, ইরর দিচ্ছে না একটা, আমি তো ভুলে লিখছি এই জন্য আমাকে ইরর দিচ্ছে, তাই না? কারণ আমি যদি কনসোল ডট লগ ঠিক মতোই লিখতাম তাহলে তো ইরর আসতো না, তাহলে ইরর আসার চান্স নাই। সেখান থেকে যদি সিএলএস দিয়ে আমি রান দিই, পারফেক্টলি কাজ করছে। এখন এই যে ইররটা আসছে, হ্যাঁ, ইররটা হ্যান্ডেল করার জন্যই মূলত আমরা ট্রাই ক্যাচ বা ব্লক গুলা ইউজ করি। তো এটা হচ্ছে ইরর হ্যান্ডেল করা। তো এটা আমরা দেখবো এখন কিভাবে এটা ব্যবহার করে থাকি। একটা মিনিট ওয়েট করেন, আমি একটু আসতেছি, একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, চলে আসছি। তো আমরা দেখতেছিলাম যে ট্রাই ক্যাচ। ওকে, স্ক্রিন ফ্রিজ না, আমি একটু পানি খাইতে গেছিলাম। কোডগুলা গিটহাবে দেওয়া আছে। হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং, ঠিক আছে, এটাও বলে অনেকে। হ্যাঁ, ইরর অথবা এক্সেপশনও বলা হয় এটাকে, যেটাই বলেন, ঠিক আছে, এক্সেপশন হ্যান্ডলিংও বলে। তো আপাতত আমরা ইরর হ্যান্ডলিং নামে চিনি, পরবর্তীতে দেখবেন এক্সেপশন হ্যান্ডলিং একই জিনিস, সেম জিনিসই, সেম নামেই ডাকি, মানে দুইটা নামে ডাকি আর কি এটাকেই। তো এখন আমি যদি ধরেন আমি ট্রাইয়ের ভিতরে এটা লিখলাম, ট্রাই লেখার পর সেকেন্ড ব্র্যাকেট এটা লিখতে হয়, দেন আমি দিলাম কনসোল ডট লগ, লিখলাম কনসোল ডট লগ, এর মধ্যে ধরেন দিলাম হ্যালো বেসিফাই, হ্যালো বেসিফাই। তো এখানে আমার একটা ব্লকে ভুল হয়েছে, কারণ আমি ক্যাচ ব্লক লিখি নাই, তো এই জন্য ইরর দিচ্ছে। ক্যাচটা লিখে আসেন, ক্যাচের মধ্যে একটা ভেরিয়েবল লিখতে হয়,
ই দেন বা ইএক্স যাই দেন বা ইআরআর দিতে পারেন, যাই দেন, একটা ভেরিয়েবল লিখতে হয়, এটা নিয়ম। তো আমি এখানে কনসোল ডট লগ দিলাম, কনসোল ডট লগে আমি দিলাম ইরোর ডট মেসেজ নামে একটা কিওয়ার্ড আছে, ইআরআর ডট মেসেজ। তো দেখি একটু কি আসে, একটু আমি একটু রান দিই, দেখেন নর্মালি আছে, এটা কোনো ভুল নাই। তো ভুল নাই, ও খুব সুন্দর দেখাচ্ছে যে হ্যালো বেসিফাই। এবার একটু ভুল করি, আসেন দেখি ও কি করে। আমি কনসোল ডট আমি এর লগ দিলাম, কনসোল ডট এর লগ, এবার একটু রান দিই, দেখেন কি আসছে, কনসোল ডট এন লগ এর লগ ইজ নট এ ফাংশন। দেখছেন, এইটা হচ্ছে ইরোরটা হ্যান্ডেল করছে। আগের মতো বিশাল একটা টেক্সট আমাকে দেখায় না। যেমন আমি যদি নর্মালি লিখি এটা ছাড়া, কনসোল ডট লগ, আমি যদি এখানে এল লগ দিই, এল লগ, এখানে যদি লিখি হ্যালো বেসিফাই, ভুলের জন্য আমরা কি করে বিশাল একটা লেখা দেখায় না, হ্যান ত্যান পাওয়া যায় নাই, কি 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 লেখা দেয় না এখানে, কি কি পাওয়া যায় না লিখতেছে বিশাল লেখা। এই যে আমি ইরোরটা এক্সেপশন যেটা আছে, এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করলাম কিভাবে, ট্রাই ক্যাচের মাধ্যমে। তাই আমার কি হলো, কোডটা আরো স্ট্রাকচার হইলো না জিনিসটা, যে আমি ইরোর পাইছি, মানে আমার ভুল হয়েছে লেখাতে, এবং এটা আমাকে সুন্দর মতো বলতেছে যে কনসোল ডট এর লগ ইজ নট এ ফাংশন। ঠিক আছে, কেন এটা বলছে, কারণ আমি ইরোর ডট মেসেজ শো করছি। আমি যদি এখানে বলি যে সামথিং রং, তাহলে ও এটাই দেখাবে, দেখেন সামথিং রং। ঠিক আছে, সামথিং রং, আমি যদি এখানে রান দিই, দেখেন ও বলতেছে সামথিং রং। তো আমি এখানে ওকে যেটা বলবো, যদি ওইখানে ট্রায়ের মধ্যে কোনো একটা ভুল থাকে, তাইলে ও মানে শুধুমাত্র ভুল থাকলে, এখানে ভুল থাকলে ক্যাচের মধ্যে আসবে, আইসা আমি যেটা বলছি ওরে ওইটাই করবে। ও আমি যদি বলি ইরোড দেখাইতে, এই ইরোডটা দেখাবে। আমি যদি বলি যে কোন ইরোর আসছে ওই মেসেজটা দেখাও, সো ইআর ডট মেসেজ, এটা দিলে কোন ইরোর আসছে ওই মেসেজটা ও দেখাই দেবে। দেখেন এটা ইরোডটা হচ্ছে কনসোল ডট এর লগ ইজ নট এ ফাংশন, ইরোডটা দেখা দিচ্ছে। তো এটা হচ্ছে ট্রাই ক্যাচের মূল জায়গা। কিন্তু এখানে আমি যদি ঠিকঠাক লিখি, পারফেক্টলি লিখি, তাইলে ও কিন্তু ক্যাচের মধ্যে ঢুকবে না, কারণ কোনো ভুল নাই। ও ভুল না থাকলে ক্যাচের মধ্যে ঢুকবে না, ও ভুল পাইলেই ও ক্যাচের মধ্যে ঢুকবে। ঢুকা ও আমাকে ইরোডটাকে দেখাবে এবং আমার মতো করে দেখাবে, সুন্দরভাবে দেখাবে। তো এটাকেই মূলত বলে ইরোর হ্যান্ডেলিং অথবা এক্সেপশন হ্যান্ডলিং, যেটা আমরা ট্রাই ক্যাচ দিয়ে মূলত করি। ওকে, তো এখন চাইলে কি করা যায় দেখেন, চাইলে আমি একটা ইরোর থ্রো করতে পারি। যেমন এখান থেকে দিলাম থ্রো ABCD দিলাম ধরেন, হ্যাঁ। এবার আমি একটু রান দিই, দেখেন নোট ট্রাই ক্যাচ। তো এখানে ও বলতেছে, আচ্ছা আমি এখানে থ্রো করছি, হ্যাঁ ABCD। তো ও দেখেন ও থ্রোটাকে এখানে পাইছে, যদিও আনডিফাইন্ড অবস্থায় পাইছে, বাট পাইছে, তাই না? সো থ্রো করলে কি হয়, এই থ্রো এর যে পার্টটা আছে, এই পার্টটা ক্যাচের মধ্যে গিয়ে ঢুকে। ঠিক আছে, তো যদিও আনডিফাইন্ড হিসেবে পাইছে, যেটা আমরা এখনই ফিক্স করব। দেখেন আমি যদি থ্রো 1 দিই, এবার আমি একটু রান দিই, দেখি ও কি বলে। এবারও আনডিফাইন্ডই পাবে। তো এটা একটু ঝামেলা করতেছে, এটা আমরা দেখি, চলেন থ্রোটারে কিভাবে একদম অ্যাকচুয়ালি ক্যাচ করানো যায়। তো এটারে আমি যদি ধরেন আমি এখানে ইরোর ডট মেসেজটা দেখাবো না, আমি দেখাবো কি থ্রো ক্যাচ এরকম করে দেখালাম, হ্যাঁ, বা থ্রো ইজ দেয়ার এরকম দেখাচ্ছি। ঠিক আছে, এইবার আমি একটু থ্রো করি, দেখেন থ্রো দিলাম, ধরেন ABCDE দিলাম প্রথমে। এবার আমি একটু রান দিই, দেখেন ও কি বলছে, থ্রো ইজ দেয়ার। একটু আগে কেন আসতেছিল না, কারণ আমি যখন ইআরআর ডট মেসেজ লিখছি, তখন অ্যাকচুয়ালি এখানে কোনো ইরোর পায় নাই। ইরোর না পাওয়ার কারণে ও আনডিফাইন্ড দেখাচ্ছে। ঠিক আছে, কারণ আমার এখানে তো অ্যাকচুয়ালি কোনো ইরোর নাই, বাট আমি ফোর্সফুলি ওকে ইরোর বলতেছি যে না, তুমি ইরোর শো করাও, ইরোর না থাকলেও ইরোরটা দেখাও। সেই জন্য ও কি করতেছে, এখানে আনডিফাইন্ড অবস্থায় ইরোরটাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আপনি ABCD দেন বা 1 2 দেন, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে এখানে আমি থ্রো করছি, মানে এই ক্যাচের মধ্যে গিয়ে কিছু একটাও পাবে। ঠিক আছে,
বাট অ্যাকচুয়ালি তো কোনো ইরর নাই, তাই না? আমি ফোর্সফুলি থ্রো করছি, যার কারণে এটা আনডিফাইন্ড দেখাচ্ছে। বাট আমি যখন এখানে বলছি এখানে দেখাও থ্রো ইজ কল্ড, তখন কিন্তু দেখেন ঠিকই এটাকে পাইছে। যেমন আমি এখানে রান দিই, থ্রো ইজ কল্ড, হ্যালো বেসিফাইও পাইছে বা থ্রো ইজ কল্ডও পাইছে। মানে প্রথমে তো ঠিকটা আছে, ঠিকটাও পাইছে, আবার যে আমি যে ইরোরটাকে থ্রো করছি আমি ফোর্সফুলি ওকে বলছি যে না তুমি ইরোর দেখাও, দেখাইছি হবে। তো ওই জন্য আমাকে ইরোরটা ক্যাচের মধ্যে ঢুকছে, ঢুকে আমাকে ইরোরটাও দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো চাইলে থ্রো দিয়ে কি করা যায়, নিজের মতো করে ইরোর ইরোর থ্রো করা যায়, মানে ইরোরটাকে সেন্ড করা যায়। যে আমি চাইলে নিজের মতো করে ইচ্ছাকৃত ভাবে ইরোরটা দেখাইতে পারি, ঠিক আছে? ইরোর না থাকলে ইরোর দেখাইতে পারি, সেটা হচ্ছে থ্রো। তো থ্রো আমরা খুব একটা ইউজ করি না এমনিতে, বাট কখনো কখনো স্পেশাল কেসে থ্রো ইউজ করা হয়, ঠিক আছে? তো আমি থ্রোটাকে বাদ রাখলাম। এবার আমি একটু রান দিই, দেখবেন কোনো ইরোর নাই, জাস্ট হ্যালো বেসিফাই দেখাচ্ছে। ওকে, সেইটা হচ্ছে আমাদের ট্রাই ক্যাচের মূল ব্যাপার, যে আমি চাইলেই একটা এক্সেপশন বা ইরোরকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি এবং আমরা অপটিমাইজড এবং পারফেক্ট ওয়েতে আমাদের মতো করে শো করতে পারি। এ পর্যন্ত সবাই বুঝছেন? হ্যাঁ, অ্যাকচুয়াল কোড ইউজ দেখবেন সামনে। আমরা মূলত এটা ইউজ হয় যখন আমরা ব্যাকএন্ডের সাথে কানেকশন করি বা ফাইলের সাথে যখন কানেকশন করি, ফাইলের মধ্যে অনেক সময় ইরর আসে। হ্যাঁ, যে ধরেন আমি এমন একটা ফাইল ওকে গেট করতে বলছি বা ক্যাচ করতে বলছি, সেই ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি তেমন কিছু নাই বা কোনো একটা জায়গায় একটা ফাঁকা আছে। হ্যাঁ, তখন এইটা একটা এক্সেপশন, ঠিক আছে? ওই সময় মূলত এটা ইউজ করা হয়। এটা রিয়েল লাইফ ইউজ দেখবেন যখন আমরা ওয়েবসাইট বানাবো, তখন দেখবেন এটা রিয়েল লাইফে খুবই কাজে লাগে। হ্যাঁ, আমরা যখন ডাটাবেসের সাথে কানেকশন দেই সব সময় ট্রাই ক্যাচ করে কানেকশন করি। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা ডাটাবেসে যখন কানেক্ট করি তখন কোন একটা ইরর আসলে, হ্যাঁ, ইরর আসলে অনেক সময় কি করে জিনিসটা পারফেক্টলি শো করে না যে এটা কি ইরর আসলো বা কেন আসলো। তো ওই ইররটা দেখার জন্য আমরা ট্রাই ক্যাচ ইউজ করি, যে কি ইরর আসতেছে এবং কেন আসতেছে, কি ইরর আসতেছে, ওইটা দেখার জন্য আমাদের ট্রাই ক্যাচ করতে হয়। এটা অনেক কাজে লাগে। ইন ফিউচার ইউজ করতে করতেই বুঝবেন সামনে কি কাজে লাগতেছে। শুধুমাত্র ব্যাক এন্ডেই না, ফ্রন্ট এন্ডেও কখনো কখনো কাজে লাগে, লাগে না এরকম না। বা আমি ফর এক্সাম্পল বললাম যে ব্যাক এন্ডে সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা ব্যাক এন্ডে এবং ডাটাবেজে অলওয়েজই ট্রাই ক্যাচ ইউজ করি। যখনই ডাটা ফেস করতে হয় বা ডাটা সেন্ড করতে হয় তখনই আমরা ট্রাই ক্যাচ ইউজ করি, যাতে করে কোনো একটা ইরর পাইলেই সাথে সাথে আমাকেও দেখায় যে এটা একটা ইরর, ঠিক আছে? নাইলে আমরা বুঝবো না, নাইলে দেখবেন যে কোনো ইরর নাই তাও ডাটা ঢুকতেছে না, এরকম হয় অনেক সময়। ইররও নাই, ডাটাও ঢুকতেছে না, তো আমি কেমনে বুঝবো যে এটা কি হয়েছে? তো ওইটা দেখার জন্য আমাদের ট্রাই ক্যাচ ইউজ করতে হয়। ওকে, এই পর্যন্ত সবাই মোটামুটি ক্লিয়ার? কারো কোনো ঝামেলা আছে? প্রথমবার টার্মিনালে রান করার পরবর্তী রানগুলা কোন কি দিয়ে যাওয়া হয়? ও, এটা আমি আপ অ্যারো ইউজ করতেছি, মানে উপরের অ্যারোটা ইউজ করি সাধারণত। আপ অ্যারো না দিলে আপনি চাইলে লেখেও করতে পারেন, এই সমস্যা নাই। হ্যাঁ, ফাইনালি ব্লক আছে, ফাইনালি ব্লকটা ইউজ করা যায় জেএসএও, ঠিক আছে? আপনি যদি ফাইনালি ব্লক ইউজ করতে চান তাহলে জিনিসটা এরকম, মানে জাভার মতোই কাছাকাছি। ধরেন এরকম যে আমি যদি ফাইনাল ইউজ করি এখানে, এই কোডটাতেই ধরেন আমি ফাইনালি ব্লকটা ইউজ করতে চাচ্ছি। সো আমি লিখলাম এখানে ফাইনালি, চাইলে এটাও ইউজ করা যায় ফাইনালি। ধরেন লিখলাম যে console.log this is finally block লিখলাম। হ্যাঁ, এখন আমি যদি রান দিই এটাকে cls, দেখেন ফাইনালি ব্লকটা কিন্তু এক্সিকিউট হয়েছে, তাই না? তো ফাইনালি ব্লকটা কখন এক্সিকিউট হয়? ইরর না পাওয়া তো এক্সিকিউট হচ্ছে। আমি যদি ইরর পাইও, ধরেন console.log দিলাম, log দিলাম, দেন আমি আবার রান দিই। তো দেখেন ও ও কোড ঠিক থাকলেও কাজ করে,
কোড ঠিক না থাকলেও কাজ করে। মানে ফাইনালি ব্লক হচ্ছে এমন একটা ব্লক যেটা কোডে ইরর থাকলেও কাজ করবে, কোডে ইরর না থাকলেও কাজ করবে। এটা হচ্ছে ফাইনাল ব্লক। তো ফাইনাল ব্লক চাইলে ইউজ করতে পারেন। তো আমরা ফাইনাল ব্লকটা সচরাচর খুব একটা দেখা যায় না, বাট হ্যাঁ ইউজ করা যায়, ইউজ করা যেতে পারে। ডিফারেন্ট কেস সিনারিওতে ইউজ করা যেতে পারে। আপনি স্পেশাল কোনো কাজ করতে হলে হ্যাঁ ইউজ করতে পারেন ফাইনালি। ঠিক আছে, যে আপনার এক্সিকিউট হচ্ছে এই কোডটা, এটা বোঝার জন্য ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রাই ক্যাচ এবং ফাইনালির কাজ। আর কোনো কোয়েশ্চেন কারো? কোনো কোয়েশ্চেন নাই? যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের অ্যাকচুয়াল যে ডম ডম আমরা শিখতেছিলাম ওই ডমটা আমি এখন দেখাবো। আমাদের ইনহেরিটেন্স শেষ হয়ে গেছে, ট্রাই ক্যাচও শেষ হয়ে গেছে। এখন আমরা ডম নিয়ে একটু নাড়াচাড়া করি। ঠিক আছে, আমরা আগেও একটু নাড়াচাড়া করছি টুকটাক, আজকে আবার একটু নাড়াচাড়া করি। হ্যাঁ, ঝালাই দিই কি অবস্থা আসেন। তো জেস আমি শুধু ডম নাম দিলাম, এটা ডম। ওকে, তো এবার ডমটাকে একটু ওপেন করি এই ভিএস কোডে, ফাইল, নিউ উইন্ডো। শুধুমাত্র ডম ডম নিয়ে এখন কাজ করব। ক্লাস 9 এর ভিতরে যে ডম আছে, ডমটাকে ড্র্যাগ এন্ড ড্রপ বাস। তো ডমের মধ্যে আমি বানাইলাম index.html এবং script.js, দুইটা জিনিস, index.html এবং script.js। ডকুমেন্ট অবজেক্ট মডেল আমরা আগে আগে একটু দেখছিলাম টুকটাক, আজকে আর একটু দেখবো। হ্যাঁ, তো দেখেন এখানে প্রথমে HTML এর ফরম্যাট বানাই, এটা হচ্ছে ক্লাস 9 এর সাথে ডম, তাই না? জেএস ক্লাস 9 এটার সাথে ডম। ওকে, এবার স্ক্রিপ্টটাকে লিংক করি ./script.js। আচ্ছা, এবারে আমরা বলছিলাম যে ডম মূলত কোন কাজে লাগে? মূলত ক্লিক, হোভার এগুলো অ্যাপ্লাই করার জন্য ডম কাজে লাগে না? তো আমরা একটু আবার আগের জিনিসগুলোকে ঝালাই করব। আমি একটা এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা সিএসএস ফাইলও নিয়ে নিব, তো style.css এটাও নিয়ে নিছি। এবার সিএসএসটাকে HTML এ লিংক করব এখান থেকে .style.css। এবার আমরা এখানে একটা ধরেন বাটন নিতেছি, নাম দিলাম যে ক্লিক হেয়ার, এবং বাটনের একটা আইডি নিলাম, আইডি দিলাম ধরেন BT1। ওকে, এবং নিচে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নাম দিলাম দিস ইজ এ প্যারাগ্রাফ, এরকম একটা নাম দিলাম। সো এখন আমি চাচ্ছি আমি আমাদের ব্রাউজারে একটু ওপেন করি এটাকে, ক্রোমের ভিতরে গিয়ে এটাকে গুগল ক্রোমে ওপেন করি। তো দেখেন এখানে আমি চাচ্ছি যে আমি এটা ক্লিক করলে, আমি যখন ক্লিক করবো এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা আগের দিন দেখছি, তাই না? তো কি করতে হবে আমাদের প্রথমে করতে হবে হলো প্রথমে এই যে অবজেক্ট গুলো আছে, সরি এই যে এলিমেন্ট গুলো আছে, বাটন, প্যারাগ্রাফ, এটা একটা আইডি নিয়ে নেই, প্যারা নাম দিলাম। সো এই যে এলিমেন্ট গুলো আছে এগুলো জাভাস্ক্রিপ্টে ক্যাচ করতে হবে বা গেট করতে হবে। তো তার জন্য কি করতে হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অথবা কোয়েরি সিলেক্টর। সো আমি কোয়েরি সিলেক্টর ইউজ করতেছি। এখান থেকে হ্যাশ একটা হচ্ছে BT1, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, কনস্ট বাটন। ঠিক আছে, এটার মধ্যে রাখলাম। আর একটা রাখলাম হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটার মধ্যে থেকে হ্যাশ প্যারা, এবং এখানে দিলাম কনস্ট পি দিলাম ধরেন। ওকে, তো দুইটাকে ক্যাচ করছি। এবার আমি ক্লিক চালাবো, তাই না? বাটনের উপর ক্লিক চালাবো। সো বাটন ডট অ্যাড ইমেজ লিসেনার, এটা আমরা আগেই দেখছি কিভাবে ক্লিক চালায়, ক্লিক কমা ফাংশন ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এন্টার। সো ক্লিক দেওয়ার পরে আমি এখানে প্রথমে টেস্ট করতেছি এটা কাজ করে কিনা। তো আমি অ্যালার্টে গেলাম, গিয়ে বললাম ক্লিক ওয়ার্কিং, দেন আমি ক্লিক করে দেখি যে এটা কাজ করে কিনা। তো রিলোড দিই, ক্লিক করি, হ্যাঁ এটা পারফেক্টলি কাজ করতেছে।
এবার আমি প্যারাগ্রাফের লেখাটা চেঞ্জ করব, তাই না? তো আমি কি করব, আমি এবার অ্যালার্টটাকে বাদ দিয়ে দিব, আমি বলবো পি ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু প্যারাগ্রাফ, বা এইভাবে লেখা যায় প্যারাগ্রাফটা, বাটন ইজ ক্লিকড, সেটা আমরা লিখতে পারি। তো জাস্ট লিখলে কি হবে, রিলোড দিই, ক্লিক দিই, দেখেন ক্লিক করার সাথে সাথে লেখাটা কাজ করছে, তাই না? সেটা আমরা আগেও দেখছি। আবার কি মনে আছে এটা একটু জানাবেন, আবার এই জিনিসটা মনে আছে? তাহলে ওই যে ওকে, ওটিপির যে গুড, কনফিগারেশন মনে থাকলে ভেরি গুড। আচ্ছা যদি মনে না থাকে একটু ঝালাই করে নেবেন, আগের জিনিস ঝালাই দিলে এগুলো মনে চলে আসবে। আচ্ছা, ভিডিওগুলো দেখে নেবেন। এবার আমরা কি করছিলাম, আমরা করছিলাম পি ডট স্টাইল ডট কালার, এটা আমরা করছিলাম, তাই না? ডট কালার ইজ ইকুয়াল টু রেড, এটাও আমরা আগের দিন করছি। তো আমি কি করছি, এখানে রিলোড দিলাম, এমনিতে এটা কালো থাকবে, ক্লিক দিলে লেখাও চেঞ্জ হবে, কালারও চেঞ্জ হবে, এটা আমরা আগের দিন দেখছি, তাই না? তো কিভাবে কালার চেঞ্জ করতে হয় এটা আমরা জানি। এবার আমার কথা হচ্ছে যে আমি যদি এখন অনেকগুলো স্টাইল অ্যাড করতে চাই, আমি কি বারবার লিখবো এভাবে পি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, এইভাবে জাভাস্ক্রিপ্টে লেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হইলে আমার হাইপেনটা মুছতে হবে এবং সিটাকে বড় হাতে করতে হবে, ঠিক আছে? আমি কি বারবার লিখবো এখানে, এটা কি ভালো হবে? ধরুন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম, হ্যাঁ। আমি যদি আরো স্টাইল চাই, মার্জিন, প্যাডিং, শ্যাডো ট্যাডো অনেকগুলো চাই, তখন কি আমার মানে এইভাবে লেখা তো ভালো হবে না, তাই না? তাই না, যে কাজ করছে সেভাবে লেখা তো বেটার হবে না, এটা বেটার ওয়ে না। আমরা তখন কি করব, আমরা তখন দুইটা প্রসেসে অ্যাপ্লাই করতে পারি এটাকে, হ্যাঁ। প্রথমে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এরকম যে আমি বললাম যে এখানে পি ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, সেটা একটা কিওয়ার্ড, খেয়াল রাখবেন। এই ক্লাস লিস্ট হচ্ছে একটা এলিমেন্ট, ওকে, আর অ্যাড হচ্ছে একটা ফাংশন বা মেথড। ক্লাস লিস্ট হচ্ছে একটা এলিমেন্ট, অ্যাড হচ্ছে একটা মেথড। এইটা দিয়ে মূলত কি করে, এটা দিয়ে মূলত একটা ক্লাস অ্যাড করে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে লিখি, ধরেন আমি লিখলাম যে কোনো একটা নাম লিখি, যে কোনো নাম লেখা যায়। ধরেন আমি লিখলাম যে পি কালার বা পি হাইপেন কালার দিলাম, হ্যাঁ, এরকম একটা নাম লিখছি, পি হাইপেন কালার। এখন পি হাইপেন কালার, এই যে এই পার্টটা আছে, এটা কি আমি এখন স্টাইলে গিয়ে লিখবো, ঠিক আছে? মানে হচ্ছে পি হাইপেন কালার হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্লাস হয়েছে, ক্লাস। তো ক্লাসটাকে আমি এখন স্টাইলে গিয়ে লিখবো। আমি এখন ক্লাস লিখতে হলে একটা ডট দিতে হয় এবং পি হাইপেন কালার এখানে অ্যাপ্লাই করতে হয়। কারণ কি, কারণ আমি এখানে পি হাইপেন কালার লিখছি, ওই নামটাই আমি এখানে লিখলাম। তার মানে কি হইলো, মানে হইলো এই যে জাভাস্ক্রিপ্টে যদি আমি ক্লাস অ্যাড করতে চাই, তখন আমার পি ডট ক্লাস লিস্ট ডট অ্যাড ব্যবহার করা যাবে, যেটা এইচটিএমএল এইভাবে ইউজ করতে হয়। এইচটিএমএল তো ডিরেক্ট ইউজ করা যায়, ক্লাস দিয়ে আপনি একটা নাম দিলেন প্যারা, এরকম, তাই না? এই জাভাস্ক্রিপ্টে তো আর ডিরেক্ট এভাবে বসানো যাবে না, এর জন্য আমরা এইখানে এসে পি ডট ক্লাস লিস্ট ডট অ্যাড এই কিওয়ার্ডটা এবং এই মেথডটা ইউজ করি। এই এলিমেন্ট, ক্লাস লিস্ট এলিমেন্ট এবং অ্যাড মেথডটা ইউজ করি, করে আমরা ক্লাসটা অ্যাড করি। এখন দেখেন, আমি যদি এখানে স্টাইলিং করি, আমি একসাথে 4-5টা স্টাইল করি, দেখেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, শুধু কালার মানে টেক্সটের কালার হচ্ছে হোয়াইট, হ্যাঁ। আমি একটু প্যাডিং দিই, আসেন প্যাডিং 5px, মার্জিন টপ একবারে অ্যাপ্লাই করে দেয় সবগুলা 10px। তো 4টা অ্যাপ্লাই করলাম। এবার দেখেন জাভাস্ক্রিপ্টে বলা আছে হইলো প্রথমে বাটনে ক্লিক করব, ক্লিক করার পর লেখাটা চেঞ্জ হবে এবং লেখা চেঞ্জ হওয়ার সাথে ওর যে ক্লাসটা আছে এই ক্লাসটা অ্যাড হবে। ক্লাসটা অ্যাড হইলে ও কি পাবে, ওইখান থেকে পাবে ব্যাকগ্রাউন্ড কালার, শুধু কালার, প্যাডিং এবং মার্জিন, সবগুলো একসাথে অ্যাপ্লাই হবে। দেখেন আমি যদি রিলোড দিই, এখান থেকে ক্লিক করি, এই দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন? আমি প্যাডিংটা একটু বাড়াই দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো প্যাডিংটা আমি দিই 20px, ওকে, মার্জিন টপ 50px। এবার আপনি আরো ভালো বুঝবেন, দেখেন রিলোড দিই, ক্লিক করি, এই দেখেন নিচে চলে আসছে, তাই না?
রাইট? এই দেখেন, ঠিক আছে, বুঝা গেল? সো এখন দেখেন আমি একটু 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 এই একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটু ট্রানজিশন অ্যাপ্লাই করি, দেখেন কি হয় এখানে। ট্রানজিশন 2 সেকেন্ড অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, ক্লিক করি, দেখেন রিলোড দিই, ক্লিক করি, দেখছেন? আবার দেখেন, আবার, বুঝা গেছে? এরকম ভাবে করা যায়, ক্লিক করলে সুন্দর অ্যানিমেট হয়ে নিচে চলে আসবে, দেখেন, আবার দেখেন, বুঝতে পারছেন? এই পর্যন্ত সবাই বুঝছেন? ওকে, ভেরি গুড। এই পর্যন্ত বুঝলে মোটামুটি আজকের মতো জিনিসপত্র বুঝছেন। এখন দেখেন, এই যে ক্লাস লিস্ট ডট অ্যাড করলাম, ক্লাস লিস্ট ডট অ্যাড কে অন্য একটা টেকনিক আছে এটা অ্যাপ্লাই করার, সেটা হচ্ছে আমি ক্লাস লিস্ট ডট অ্যাড করবো না, আমি যেটা করব সেটা হচ্ছে নতুন একটা মেথড ইউজ করব, হ্যাঁ, এটা আরো ভালো ওয়ে, আমি এখন যেটা দেখাচ্ছি এটা আরো ভালো ওয়ে। তো আমি এটাকে কমেন্ট আউট করি, ঠিক আছে? তো আমি বললাম পি ডট সেট অ্যাট্রিবিউট, হ্যাঁ, এটা আরেকটা ওয়ে, ক্লাস অ্যাড করার আর একটা ওয়ে, ঠিক আছে? তো সেট অ্যাট্রিবিউটের একটা মজা আছে, সেটা হচ্ছে এখানে শুধু ক্লাস না, এখানে চাইলে আপনি আইডিও অ্যাপ্লাই করতে পারেন। তো দেখাই কেমনে। প্রথমে একটু আপনি যে কোনো একটা ক্লাসের নাম, প্রথমে ক্লাস লিখলাম, দেন এখানে ক্লাসের নাম লিখতে হয়। সেট অ্যাট্রিবিউটের লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমি কোনটা অ্যাড করবো এটা বলতে হবে এবং পরবর্তীতে নামটা লিখতে হবে। সো নামটা আমি দিলাম পি হাইপেন কালার, ঠিক আছে? সো পি ডট সেট অ্যাট্রিবিউট, আমি বলতেছি যে পি হাইপেন কালার নামে একটা ক্লাস অ্যাড করো, ঠিক আছে? পি হাইপেন কালার আমার লেখা আছে, হ্যাঁ লেখা আছে। তো এখন দেখেন, এখন ক্লিক করার পরে ও পি হাইপেন কালার নামে যে ক্লাস আছে ওইটাকে অ্যাড করবে। আমি যদি রিলোড দেই, ক্লিক করি, এই দেখেন আগের মতোই কাজ করছে, তো কোনো চেঞ্জ তো নাই, আগের মতো। তো ক্লাস লিস্ট ডট অ্যাড যে কাজটা করতেছে, সেট অ্যাট্রিবিউট একই কাজ করতেছে। বাট সেট অ্যাট্রিবিউট একটা মজা আছে, মজাটা হচ্ছে আমি চাইলে এখানে ক্লাস না, আমি চাইলে এখানে আইডিও অ্যাড করতে পারি। কিভাবে দেখেন, সেটা হচ্ছে আমি দিলাম আইডি, এখানে বলতেছি আইডি বসাবো, আইডির নাম হবে ধরেন পিসি, এটা হচ্ছে আইডির নাম হবে, রাইট? তো পিসি আইডি, এখন এই আইডিটা কোথায় আছে? কোথাও নাই, আমি এখন পর্যন্ত কোথাও লিখি নাই। তো আমি স্টাইলে এসে লিখি, এটা দিলাম হ্যাশ পিসি, আইডির জন্য আমাদের হ্যাশ ইউজ করতে হয়। সো হ্যাশ পিসি, এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালার aqua অ্যাপ্লাই করতেছি, একটা, আর কিছু অ্যাপ্লাই করবো না, জাস্ট বোঝার জন্য যে এটা কাজ করে কিনা। এখন রিলোড দিই, এখানে যে এটা কাজ করছে, রাইট? সো আইডিও কাজ করতেছে, ক্লাসও কাজ করতেছে। তো দেখেন আমরা যে ক্লাস লিস্ট ডট অ্যাড করছিলাম, এটা দিয়ে শুধুমাত্র ক্লাসটাকে অ্যাড করা যায়, বাট এই সেট অ্যাট্রিবিউট দিয়া HTML এর যে কোনো অ্যাট্রিবিউটকে সেট করা যায়। সেটা হতে পারে আইডি, হতে পারে ক্লাস, হতে পারে ইমেজের সোর্স, হ্যাঁ সোর্সও ইউজ করা যায়, ইমেজ থাকলে একটা সোর্স ইউজ করা যায় সেট অ্যাট্রিবিউট দিয়ে, ওকে? এসআরসি ইউজ করা যায়, চাইলে টার্গেট ইউজ করা যায়, আরো যে অ্যাট্রিবিউট গুলো আছে সবগুলোই এখানে ইউজ করা যায়। HTML এ অনেক অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? ইনপুটের অনেক টাইপের অ্যাট্রিবিউট হয়, যেমন টেক্সট হয়, ঠিক আছে? আরো অনেক টাইপের অ্যাট্রিবিউট হইতে পারে ইনপুটে, ঠিক আছে? তো এই সব অ্যাট্রিবিউট এখানে ইউজ করা যায়। আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করে একটু দেখাই, জাস্ট ফর এক্সাম্পল। যেমন আমি যদি এখানে প্রথমে আমি লিখি একটা এ নিলাম, হ্যাঁ, এ নিয়ে আমি প্রথমে আমার এর মধ্যে ধরেন এইচরেফ আমার নাই, হ্যাঁ, এইচরেফ ছাড়া আমি একটা নিছি, আমি দিছি এবিসি, ওকে? ফর এক্সাম্পল এবিসি দিছি, রিলোড দেই, এবিসি এখানে আসছে, সুন্দর, কোনো ঝামেলা নাই। তো এখন আমি যদি দেখেন, আমি যদি ওখানে আমি এখানে একটা আইডি নেই, সো এটার নাম দিই এ, এবার এটাকে এ নাম না দিয়ে আমি এবিসি নামটা দিই, তাহলে ভালো হবে, এবিসি। সো এবিসিটাকে আমি এখানে ক্যাচ করি আগে, ওকে? তো এখানে ক্যাচ করি, নিচেই ক্যাচ করি, এই নিচে এবিসি, সরি, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে হ্যাশ এবিসি, দেন আমি একটা ভেরিয়েবল নেই, কনস্ট এবিসি, কনস্ট এবিসি ইজ ইকুয়াল টু এত,
এবার আমি লিখলাম যে এবিসি ডট গেট অ্যাট্রিবিউট, হ্যাঁ বললাম এবিসি ডট গেট অ্যাট্রিবিউট, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, কনস্ট ধরেন আর ইকুয়াল টু লিখলাম। সো গেট অ্যাট্রিবিউট দিয়ে মূলত কি করে, যদি এবিসির মানে এই যে এইটার মধ্যে কোনো অ্যাট্রিবিউট থাকে ওটা আমাকে শো করবে। তো গেট অ্যাট্রিবিউট আমি বললাম যে আইডি অ্যাট্রিবিউটটাকে গেট করো, মানে হচ্ছে ওর যে আইডিটা আছে ওটাকে গেট করো, ওটাকে গেট করে আমাকে দেখাও। তো আমি বললাম যে console.log এখানে আর শো করতেছি। তো এখানে দেখেন আমি প্রথমে এবিসিটাকে গেট করছি, মানে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অ্যাপ্লাই করছি, দেন আমি বলছি এবিসির মধ্যে আইডি যে আইডিটা আছে ওইটা তুমি আমাকে নিয়ে দেখাও এবং এটা console.log এ শো করো, ঠিক আছে। সো আইডি আছে কি দেখেন, আইডি আছে এবিসি, রাইট। তো আমাকে ও এখন কি করবে দেখেন, আমি যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, তো আমি যদি রিলোড দিই, এই যে এবিসিটাকে দেখাচ্ছে, এই এবিসিটা হচ্ছে আমার যে আইডিটা ছিল ওইটাকেও শো করতেছে, এই যে আইডিটা আছে না, আইডিটাকেও শো করতেছে, রাইট। তো এখন আমি যদি ওকে বলি আইডি না তুমি আমাকে এইচরেফ দেখাও, হ্যাঁ আইডি না আমি বলছি এইচরেফ দেখাও, তো এইচরেফ কিন্তু ওর কাছে নাই, রিলোড দিয়ে দেখেন নাল, এইচরেফ নাই, কারণ আমি তো এইচরেফ লিখি নাই, ঠিক আছে, আমি তো এইচরেফ লিখি নাই, এখানে এইচরেফ লিখছি আমি লিখি নাই, তো না লিখলে তো ও পাবে না খুঁজা। বাট আমি যদি লিখি, আমি যদি বলি যে এইচরেফ ইকুয়াল টু এই ধরেন google.com, আপাতত এইটুক লিখি, তো এবার কিন্তু আছে এইচরেফ, তাই না। এবার রিলোড দিয়ে দেখেন google.comটা পাইছে, দেখছেন। তার মানে কি, তার মানে আমার যদি অ্যাট্রিবিউট থাকে তাহলে ও এই গেট অ্যাট্রিবিউটটা আমি যদি বলে দিই যে ওই অ্যাট্রিবিউটটাকে দেখাও, ও আমাকে দেখাবে। বাট অ্যাট্রিবিউট আমার নাই, ঠিক আছে, এটা নাই, তখন ও কি করবে, তখন ও আমাকে দেখাবে যে না এটা তো নাই, নাল, এটা তো আমার কাছে নাই, এটা বলতেছে, তাই না। আমি যদি চাই যে না আমি এখানে অ্যাট্রিবিউট লিখবো না, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাট্রিবিউটটাকে সেট করব, তাহলে আমি কি করতে পারি, আমি এখানে আগে সেট অ্যাট্রিবিউট করতে পারি। সো এবিসি ডট সেট অ্যাট্রিবিউট, আমি বলতে পারি যে href কমা abc.com, এটা আমি বলতে পারি। তাহলে কি হইলো, তাহলে আমি এখন HTML থেকে কিন্তু সেট করি নাই, আমি সেট করছি জাভাস্ক্রিপ্ট থেকে বলছি যে href নামে যে আমার অ্যাট্রিবিউট আছে ওইটাকে abc.com বানায় দাও, সেট করে দাও, তো সেট করবে। দেন আমি বলছি যে আচ্ছা এবার অ্যাট্রিবিউটটাকে তুমি দেখাও আমাকে, এবার দেখেন রিলোড দেই, abc.com পাইতেছে, হ্যাঁ দেখছেন। তো এই যে আমার জাভাস্ক্রিপ্টে আমি চাইলে সেট অ্যাট্রিবিউট দিয়ে যে কোনো অ্যাট্রিবিউট সেট করতে পারি এবং গেট অ্যাট্রিবিউট দিয়ে ওই অ্যাট্রিবিউট গুলোকে গেট করতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন index.html এ গেলে আমার কিন্তু এখানে href লেখা নাই, বাট আমি জাভাস্ক্রিপ্টে বলছি href abc.com দেখায় দাও, তো ওই জন্য ও abc.com দেখাইতেছে আমাকে গেট অ্যাট্রিবিউট, আমি যখন বলছি অ্যাপ্লাই করছি, ওই অ্যাপ্লাই করার পরে ও এখন দেখাচ্ছে যে এটা আছে, বাট আমি যদি এই লাইনটা মুছা দিই তখন আবার বলবে না এটা তো ভাই আমার কাছে নাই, আমি তো নাল, ঠিক আছে। বাট আমি যখন বলছি না না তুমি সেট করো, তখন ও বলছে না আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন আমি পাইছি, এখন আমি abc.com পাই গেছি। তো এটা হচ্ছে মূলত সেট অ্যাট্রিবিউট এবং গেট অ্যাট্রিবিউটের কাজ, যে আমি চাইলে কোনো একটা অ্যাট্রিবিউট মানে কি ক্লাস, আইডি, href, টার্গেট, আরো অনেকগুলো আছে, ওগুলো আমি সেট করতে পারি এবং ওগুলা গেট করে আমি আমার মতো করে শো করতে পারি, বুঝতে পারছেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আপনার আগের ক্লাস যদি সেট অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করি, কি লেখছে, আমি যদি সেট অ্যাট্রিবিউট ইউজ করি দেন আমার আগের ক্লাস কি রিপ্লেস হয়ে যাবে নাকি আগের ক্লাসের সাথে আরেকটা ক্লাস অ্যাড হবে? না না, নতুন ক্লাস অ্যাড হবে না, এটা হচ্ছে সাধারণত ক্লাস রিপ্লেস হয়ে যায়।
একটা মিনিট ওয়েট করি আমরা একটু। তো ওই ক্লাস লিস্ট ডট অ্যাড দিয়ে যদি আপনি করেন তাহলে ক্লাসকে রিমুভ করতে হয় সাধারণত, হ্যাঁ। যে ক্লাস লিস্ট ডট রিমুভ নামে একটা প্রপার্টি আছে, ওই প্রপার্টি দিয়ে রিমুভ করে দিতে হয়। ওইটা আমি আজকে দেখাচ্ছি না, আমি নেক্সট ক্লাসে দেখাবো যে আপনি কেমনে রিমুভ করবেন, হ্যাঁ। তো সেট অ্যাট্রিবিউট যেটা করে সাধারণত ও হচ্ছে রিমুভ করে না, হ্যাঁ। আমি প্রথমে মনে বলছি রিমুভ করে, আমি ভুল বলছি। রিমুভ করে না, আসলে রিমুভ অ্যাট্রিবিউট নামে একটা প্রপার্টি ফাংশন আছে আলাদা। রিমুভ অ্যাট্রিবিউট নামে একটা আলাদা ফাংশন আছে, তো ওইটা দিয়ে চাইলে অ্যাট্রিবিউটটাকে রিমুভ করা যায় এবং পরবর্তীতে ওটাকে সেট করা যায়, ঠিক আছে। তো সেট অ্যাট্রিবিউট হইলে আপনি যদি একটা ক্লাস থাকে অলরেডি, এর উপরেই সেট অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করেন, এটা আসলে ওভাররাইড হয় সাধারণত। তো আগেরটার উপরে গিয়ে বসে আর কি, এরকম হয় সাধারণত। বাট এটা আসলে করা উচিত না, কারণ আপনি যদি একই ধরেন একটা ক্লাস আছে, আবার আপনি একটা ক্লাস অ্যাপ্লাই করলেন, তো অ্যাপ্লাই করার আগে মূলত এটাকে রিমুভ করে নিতে হয়, রিমুভ করে নিয়ে পরে অ্যাপ্লাই করতে হয়, যেটা এখন আমি আপনাদেরকে দেখাই নাই। এটা আমি আগামী ক্লাসে দেখাবো যে অ্যাড করার পরে কেমনে রিমুভ করবেন, আবার কেমনে অ্যাড করবেন, হ্যাঁ। তো বলেন আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, আর আরো কোনো কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন কিনা এটা একটু জানান, কারণ আপনাদের তো প্র্যাকটিস করতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন অনেক বেশি বেশি। প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, ঠিক আছে। সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই চেষ্টা করবেন যে ক্লাসগুলো যে করতেছি এই ক্লাসগুলা করার 2-1 দিনের ভিতরেই এগুলা কমপ্লিট করে রাখতে, তাহলে আপনাদের ব্রেন মানে ফ্রেশ থাকবে এবং ভালো কাজ করবে। কোডগুলা আর্লি আপলোড করে দেন, যেহেতু ভিডিও আপলোড করতে একটু, হ্যাঁ কোডগুলো আমি গিটহাবে আপলোড করে দিছি সবগুলোই, দেখতে পারেন সবগুলো আপলোড করে দিচ্ছি, চাইলে দেখতে পারেন। আর কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নাই আশা করি। তো সবাই মোটামুটি ক্লাস ক্লিয়ার। যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সাপোর্টে কোয়েশ্চেন করবেন, এবং চাইলে আমাকে চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারেন এখন। আর কোয়েশ্চেন না থাকলে আমাদের ক্লাস শেষ। আয়ন ভাই কি শুনতে পাচ্ছেন?